ওয়েলকাম এভরিওয়ান আমাদের মাইক্রোসফট এক্সেলের আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। সো আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের লাস্ট পার্ট বা আমাদের এক্সেল টিউটোরিয়ালের লাস্ট ভিডিও। সো আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এক্সেলের সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আজকের পার্টটি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে আমরা ইম্পর্টেন্ট দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। সো মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এক্সেলের লাস্ট ভিডিও বা লাস্ট পার্ট। আগের পার্টগুলোতে আমরা এক্সেলের বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের ভিডিওটাতেও আমরা একইভাবে নতুন একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সাম ফর্মুলা। ওকে, সো সাম ফর্মুলা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, বাট আজকের যে সাম ফর্মুলা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাম ফর্মুলার ডিটেল কিছু কাজ। বা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাটা শিট আছে। সো আমরা একটা ডাটা শিটের উপরে একটা ডিটেল কাজ করব সাম ফর্মুলা দিয়ে, তারপর আমরা কাজ করব কাউন্ট ফর্মুলা দিয়ে। ওকে, সো সামের মধ্যে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে সাম ইফ এবং সাম ইফ এস। ওকে, তো প্রথমত আমরা একটু সামের কাজটা দেখি। যেমন আমরা এখানে একটা নাম দিয়ে দিই, যেমন টোটাল। ওকে, টোটাল একটা নাম দিয়ে দিলাম, দেন আমরা এখানে আমাদের টোটালটা বের করব। ওকে, এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে, কাস্টমার সেলসম্যান প্রোডাক্টের কিছু নাম, তারপর হচ্ছে টোটাল সেল। হ্যাঁ, সো আমরা এখানে একটু টোটাল সেলটা বের করে নিই। যেমন টোটাল সেল আমরা কীভাবে বের করবো, আমরা জানি সাম লিখে ইকুয়াল সাম, দেন আমরা যদি আমাদের টোটাল সেলটাকে এখান থেকে সিলেক্ট করে দেন এন্টার প্রেস করে দিলে আমাদের টোটাল সেলটা এখানে বেরিয়ে যাবে। এটা তো খুবই সিম্পল একটা ট্রিক, এটা আমরা সবাই জানি। সো এই কাজটার পরে আমরা এখান থেকে একটা ডিটেল বা একটা অ্যাডভান্স কাজ করব, ঠিক আছে। ওকে, আমরা এটা একটু কেটে দিই। ওকে, তো আমরা এটা কেটে দিলাম। ওকে, এটা হচ্ছে আমরা এখন এখানে যে কাজটা করব এটা হচ্ছে সাম ইফের কাজ। সাম ইফের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি রেজাল্ট বের করবেন, ঠিক আছে, বা আপনার সামটা বের করবেন। ওকে, তো আমরা এখানে একটা ক্রাইটেরিয়া রেখেছি যেটা হচ্ছে সেলসম্যান। যে আমরা সেলসম্যানের নাম লিখবো, দেন ওই সেলসম্যানের নাম অনুযায়ী ওই সেলসম্যান কতগুলো প্রোডাক্ট, টোটাল কতগুলো প্রোডাক্ট সেল করেছে এখানে সেটা শো করবে। সো এটার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, এটার জন্য আমরা ইউজ করবো সাম ইফ ফর্মুলা। সো আমরা লিখে দেবো প্রথমে ইকুয়াল, দেন লিখবো সাম ইফ। সাম ইফ লিখে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো। দেন আমাদেরকে এখানে বলতেছে যে রেঞ্জ। এখানে রেঞ্জ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোন রেঞ্জের ভিতর থেকে আমাদের রেজাল্টটা বের হবে, অর্থাৎ আমাদের রেঞ্জ কি সেলসম্যান, ঠিক আছে। সেলসম্যান থেকেই তো আমরা রেজাল্টটা বের করব। আমাদের টোটাল সেল কত টাকা বের হবে এটা আমরা পরে দেখতেছি, বাট আমাদের এখানে রেঞ্জ হচ্ছে যে আমাদের সেলসম্যানের রেঞ্জটা, ঠিক আছে। আমাদের এখানে সেলসম্যানের একটা রেঞ্জ আছে, এখানে সেলসম্যানের পুরো আমাদের যে কলামটাই, পুরো কলামটাই হচ্ছে আমাদের সেলসম্যানের এই রেঞ্জ। ওকে, সো আমরা রেঞ্জ সিলেক্ট করে দিলাম। রেঞ্জ সিলেক্ট করার পরে দেন আমরা এখানে একটা কমা দিয়ে দিব। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া মানে হচ্ছে আমরা যেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের রেজাল্টটা বের করব। সো আমাদের ক্রাইটেরিয়া কি, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে সেলসম্যানের নাম। ওকে, সো সেলসম্যানের নামটা যেহেতু আমরা এই খালি ঘরে বা এই সেলে আমরা লিখবো, সো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া সেল। সো আমরা এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমরা কমা দিয়ে আমাদেরকে এবার বলতেছে যে সাম রেঞ্জ, যে আমাদের সাম রেঞ্জ বা কোন রেঞ্জের ভিতর থেকে আমাদের টোটালটা বের হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল সেল, ঠিক আছে। আমাদের এখানে এটা সাম রেঞ্জ না, ঠিক আছে। সো এটা যেহেতু আমার সাম রেঞ্জ, আমরা এখান থেকে এই টোটাল সাম রেঞ্জটাকে এখান থেকে সিলেক্ট করব। অর্থাৎ আমাদের টোটাল সেলটা তো এই ঘরটাতে আছে, ঠিক আছে। এই J2 থেকে শুরু করে এই J30 পর্যন্ত আমাদের পুরো এই কলামটাই কি, আমাদের পুরো কলামটা হচ্ছে সাম রেঞ্জ, বা আমাদের সাম যে কলামটা এটা হচ্ছে এই সাম রেঞ্জ। দেন আমরা এখান থেকে এন্টার প্রেস করে দিলে এটা 0 দেখাবে। এখন যদি আমরা এখানে একজনের নাম লিখে দিই, যেমন এখানে মাসুদ, এই লোকটার নাম আছে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ক্রাইটেরিয়ায় আমাদের কোনো সার্চ হিসেবে যেহেতু আমরা এটা ইউজ করছি, যে একজনের নাম লিখলে তার টোটাল সেলটা এখানে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে হবে, আমাদের এখানে যে নামটা আছে বা এক্স্যাক্ট এখানে যা লেখা আছে এখানে তাই লিখতে হবে। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যেমন আমি এই মাসুদ নামটা এখানে কপি করে পেস্ট করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল সেলটা চলে আসছে, অর্থাৎ মাসুদ টোটাল কতটা প্রোডাক্ট সেল করেছে, এখানে সে 644টা প্রোডাক্ট সে মোট সেল করেছে। সো এখান থেকে আমরা যদি মাসুদের নামের পর একটা স্পেস দিয়ে এন্টার প্রেস করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। কেন? কারণ আমাদের মাসুদ এই নামটা টোটাল ঠিকভাবে লেখা হয়নি, অর্থাৎ এখানে স্পেস আছে, বাট আপনারা যদি এখানে খেয়াল করেন এখানে কিন্তু কোনো স্পেস নেই। সো এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের এখানে যদি একটা স্পেসও পড়ে যায়, অর্থাৎ এই নামটার মতো যদি হুবহু না হয় তাহলে কিন্তু এখানে রেজাল্ট আসবে না।
সো এখান থেকে আমরা দেখে নিলাম যে মাসুদ মোট কতগুলো প্রোডাক্ট সে টোটাল সেল করলো। ওকে, সো এবার আমরা এখানে তো সাম ইফের কাজটা দেখে নিলাম। এবার আমরা একটু আসি সাম ইফ এস এর কাজে। সাম ইফ এস এর কাজ হচ্ছে যে নির্দিষ্ট দুটো বা মাল্টিপল ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটা রেজাল্ট বের করা, ঠিক আছে। যেমন সাম ইফে আমরা দেখেছিলাম যে একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা একটা রেজাল্ট বের করেছি, বাট সাম ইফ এস এর কাজ হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সেই ক্রাইটেরিয়ার উপরে আপনি ডিপেন্ড করে আপনি আপনার রেজাল্ট বের করবেন। যেমন আমরা এখানে দুটো ক্রাইটেরিয়া রেখেছি, তার মধ্যে একটা রেখেছি আমরা সেলসম্যান আর একটা কাস্টমার, অর্থাৎ সেলসম্যান এবং কাস্টমার হিসেবে আমাদের টোটাল সেল কতগুলো সেল হয়েছে, অর্থাৎ টোটাল কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কী করবো, আমাদের টোটাল সেলের ঘরে আমরা ইকুয়াল দিয়ে সাম ইফ এস লিখে কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর আমাদের এখানে বলতেছে সাম রেঞ্জ। তো আমাদের সাম রেঞ্জ কোনটা, আমাদের সাম রেঞ্জ হচ্ছে এই টোটাল সেলের যে রেঞ্জটা, এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ, ঠিক আছে। সো আমরা এখান থেকে এই সাম রেঞ্জ এই টোটাল সেলটাকে বা এই টোটাল কলামটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কমা দিয়ে দিলাম। তারপর বলতেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমরা জানি যে ক্রাইটেরিয়া কী ছিল, ক্রাইটেরিয়া ছিল যে এই ঘরগুলো, অর্থাৎ যে ঘরের উপর ভিত্তি করে আমরা লিখবো ওইটাই তো ক্রাইটেরিয়া। তো এখানে আমরা লিখে দিয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ। আগেরটাতে আমাদের এখানে লিখেছিল শুধু রেঞ্জ, বাট এখানে আপনাদেরকে উল্লেখ করে দিয়েছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা। সো ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা জানি, যেহেতু সেলসম্যান বের করবো প্রথমে, সো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হিসেবে আমরা সেলসম্যানের এই ঘরগুলোকে বা এই সেলসম্যানের এই কলমটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন আমরা কমা দিয়ে দিলাম। কমা দিয়ে আমাদেরকে বলতেছে ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 কি, যেহেতু ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা হচ্ছে সেলসম্যান, সো ক্রাইটেরিয়া 1 আমরা সেলসম্যানের এই ঘরটাকেই রাখবো, ঠিক আছে। যেহেতু আমরা এখানে সেলসম্যানের নামগুলো সার্চ করলে আমাদের টোটাল সেলটা আসবে, সো আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এটা। তারপর আমরা এখান থেকে কমা দিয়ে দেবো। কমা দিয়ে দেওয়ার পর বলতেছে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমাদের এই কাস্টমারের ঘরগুলো, ঠিক আছে। যেহেতু আমাদের কাস্টমার এই ঘরটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া, সো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জও হবে এই কাস্টমারের এই ঘরগুলো। সো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন আমরা এখান থেকে একটা কমা দিয়ে দিব। কমা দিয়ে দেওয়ার পর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 উল্লেখ করতে হবে। সো আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে কাস্টমারের এই ঘরটা। সো আমরা এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের এখানে টোটাল সেলটা চলে আসবে। সেখানে যেহেতু 0, আমরা এখান থেকে এই নামগুলো কপি করে নিই। যেমন আমরা এখান থেকে সেলসম্যান হিসেবে মাসুদের নাম লিখে না, আচ্ছা এখানে মাসুদ লিখে নিলাম, মাসুদ। আর কাস্টমার হিসেবে লিখে নিলাম স্মার্ট আইটি। ওকে, স্মার্ট আইটি। দেন আমরা এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে মাসুদ স্মার্ট আইটির কাছে মোট টোটাল সেল করেছে 330টি প্রোডাক্ট। এখন আমরা যদি এইগুলো কেটে দিই বা মাসুদের নামটা কেটে দিয়ে আমরা স্মার্ট আইটির নামটা কেটে দিয়ে আমরা এখান থেকে ন্যাশনাল কম্পিউটার্স, ঠিক আছে, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছি ন্যাশনাল কম্পিউটার্স, ঠিক আছে। সো তার কাছে আমাদের কোনো প্রোডাক্ট সেল করা হয়নি। ওকে, সো আমাদের ন্যাশনাল কম্পিউটারের সাথে মাসুদের কোনো লেনদেন হয়নি। সো টোটাল সেল মাসুদের 0। সো এখান থেকে আমরা এটাকে পুরোটাকে কেটে দিই। কেটে দিয়ে আমরা এখান থেকে ন্যাশনাল কম্পিউটার, যেহেতু সাদিয়া এর নামটা যদি কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। সো সাদিয়া এখানে ন্যাশনাল কম্পিউটার্সের কাছে টোটাল 280টা প্রোডাক্ট সেল করেছে। ওকে, আচ্ছা। সো আমরা এখানে যেহেতু একটা এরর দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কি আমরা যদি আমাদের নামে কোনোরকম কোনো ভুল করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এখানে টোটাল রেজাল্টটা এখানে আসছে না, ঠিক আছে। যদি আমরা এখান থেকে, যেমন আমি এখানে একটা স্পেস দিয়ে যদি এন্টার করে দিই, আমাদের কিন্তু রেজাল্ট চলে যাচ্ছে। কেন? কারণ আমাদের লেখায় স্পেস পড়ে গেছে, যেখানে আমাদের রিয়েল নামটার মধ্যে কিন্তু কোনো স্পেস নেই, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা এটাকে একটা শর্টকাট কাজ করে নিতে পারি। সেটা করতে হলে আমরা কী করবো, ধরেন আমরা এই ঘরটাকে একটা লিস্ট আকারে করতে চাই, ঠিক আছে। যেমন আমরা এখানে একটা লিস্টের মতো থাকবে, আমরা জাস্ট নামটা সিলেক্ট করে দেবো এখান থেকে। সো এটা করতে হলে আমরা কী করবো, এটা করতে হলে আমরা আমাদের এই ডাটা এই অপশনটাতে যাব বা ডাটা মেনুতে যাব। এই মেনু থেকে আমরা এই ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। ক্লিক করলে দেন এখান থেকে চলে আসবে এনি ভ্যালু, বাট আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করে এখান থেকে এই লিস্ট অপশনটা সিলেক্ট করে দেবো। লিস্ট অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সোর্স লেখাটার মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে সোর্স দিতে বলতেছে। সোর্স হচ্ছে যে আমরা কোন জায়গা থেকে বা কোন নামগুলো আমরা সার্চ করব, ঠিক আছে। সো যেহেতু আমরা এই সেলসম্যানের ঘরগুলো এখানে সিলেক্ট করেছি বা সেলসম্যান হিসাবে আমরা এখান থেকে বের করবো, আমরা এখান থেকে সেলসম্যানগুলো পুরোটা সিলেক্ট করে দিতে পারি, বাট পুরোটা সিলেক্ট করলে আপনার লিস্টে এক একটা নাম মাল্টিপলভাবেও আসবে বা মাল্টিপল নামও আসতে পারে। বাট সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এখানে একটু দেখে নিই যে এখানে আমাদের কতগুলো নাম। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই মাসুদ থেকে শুরু করে আমাদের এখানে এই সাদিয়া, রোমানা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের সবগুলো সেলসম্যানের নাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই নামগুলো এখানে আবার উল্লেখ করা আছে, তারপর আবার উল্লেখ করা আছে। তো আমাদের পুরোটা দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট এই কয়টা নামই এখান থেকে সিলেক্ট করে দেন ওকে করে দেবো। অর্থাৎ আমাদের এখানে যতগুলো নাম আছে আমরা জাস্ট ততগুলো নামই এখান থেকে সিলেক্ট করে
ওকে করে দেবো। ওকে করে দিলে আমরা এখানে একটা অ্যারো আকারে দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা অ্যারো চিহ্ন। এই অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবার নাম একটা লিস্ট হিসেবে বা একটা লিস্ট আকারে চলে এসেছে। এখন যদি আমরা এইটাও একই রকমভাবে করতে চাই, তাহলে একইভাবে আমরা ডাটা মেনু থেকে এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপরে এখান থেকে অ্যারোতে ক্লিক করব, তারপরে এখান থেকে লিস্ট অপশনটাতে ক্লিক করব। দেন সোর্স থেকে আমরা আমাদের কাস্টমারের নামগুলো এখান থেকে উল্লেখ করে দেবো। যেহেতু আমাদের কাস্টমারের নাম জাস্ট এই 4টা আছে, 4টা নামই বারবার কপি পেস্ট করা হয়েছে এখানে। সো আমাদের মেইন কাস্টমার কিন্তু এই 4জনই। সো আমরা এই 4টাকেই সিলেক্ট করে দেবো, করে দেন এখান থেকে ওকেতে প্রেস করলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও একটা অ্যারো চিহ্ন আসছে এবং এখানেও আমাদের সকল নাম চলে আসছে। স্যার এটাকে আমরা একটু ইউজ করে দেখি, যেমন আইটি পার্ক নিলাম এবং নাম হিসাবে নিয়ে নিলাম ধরেন হাসানের নাম নিলাম। সো হাসান আইটি পার্কের কাছে মোট 354টি প্রোডাক্ট সেল করেছে। ওকে, সো এই তো ছিল সাম ইফ এবং সাম ইফ এস এবং সামের কাজ। সো এগুলো দিয়ে আপনি এক ধরনের সার্চ বারের মতো আপনার ক্রিয়েট করে নিতে পারবেন আপনার এর ভিতরে, এক্সেল শিটের ভিতরে। ওকে, সো এই ছিল সামের কাজ। এবার আমরা একটু কাউন্টের কাজে যাই। কাউন্ট অল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো কাউন্ট অল মানে হচ্ছে এখানে কাউন্টের সবগুলো কাজ, যেমন এখানে কাউন্ট আছে, কাউন্ট এ আছে, কাউন্ট ইফ আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক আছে। সো আমরা এখানে একটু দেখে নিই যে কাউন্টের কাজটা কি। কাউন্টের কাজ হচ্ছে যে আমাদের এই পুরো ডকুমেন্টে যতগুলো নাম্বারওয়ালা সেল আছে, অর্থাৎ যতগুলো সেলে, যেমন এই ঘরগুলো, প্রত্যেকটা ঘরকে একটা সেল বলে, ঠিক আছে। সেই প্রত্যেকটা সেলে, যতগুলো সেলের মধ্যে এরকম নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, সংখ্যা আছে, সেই সংখ্যাওয়ালা সেলগুলো সে কাউন্ট করবে এখানে। ওকে, এবং কাউন্ট এ হচ্ছে এখান থেকে পুরো ডাটা শিট থেকে যতগুলো ঘরে নাম্বার আছে, তার পাশাপাশি যতগুলো ঘরে ক্যারেক্টার আছে, সবগুলো সেল, সবগুলো ঘরই সেখানে কাউন্ট করবে। আর কাউন্ট ইফ মানে হচ্ছে আপনি একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কাউন্ট করবেন। যেমন আপনি এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলেন যে আমার এত নাম্বার এখানে দরকার, বা এত নাম্বারের বেশি আমার এখানে দরকার, এত নাম্বারের বেশি কয়টা ঘরে আছে, এত নাম্বারের কম কয়টা ঘরে আছে, এত নাম্বার কত ঘরে আছে, এগুলো বের করার জন্য আমরা কাউন্ট ইফ ইউজ করব, ঠিক আছে, ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। অর্থাৎ ইফ ফর্মুলা মানে কি, লজিক্যাল ফাংশন, ঠিক আছে। সো লজিকের উপর ভিত্তি করে আমরা এখান থেকে কোনো রেজাল্ট বের করতে চাইলে কাউন্ট ইফ। দেন এখানে আছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টে কিছু কি আছে, সেল ব্ল্যাঙ্ক আছে। সো এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে খুঁজে বের করতে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ইউজ করব। আচ্ছা, এবার আমরা শুরু করি কাউন্ট দিয়ে। কাউন্ট কিভাবে, কাউন্ট আমরা বের করতে হলে আমরা কিবোর্ড থেকে দিব ইকুয়াল, দেন আমরা লিখে দিব কাউন্ট। ওকে, সো কাউন্ট লিখে তারপর আমাদের এখানে বলতেছে ভ্যালু 1। ভ্যালু 1 মানে হচ্ছে আমাদের এখানে একটা ভ্যালু উল্লেখ করতে হবে। যেমন আমরা এখান থেকে পুরো ডাটা শিটটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমাদের এখানে পুরো ডাটা শিটটা থেকে আপনি এখানে কাউন্ট করে দিবে যে আপনার এখানে কয়টা সেল আছে, অর্থাৎ কয়টা সেল, অর্থাৎ নাম্বারওয়ালা কোন সেলগুলো আছে। কাউন্ট মানে হচ্ছে নাম্বারওয়ালা সেল কাউন্ট করা, ব্ল্যাঙ্কগুলো কিন্তু কাউন্ট করা হবে না। বা আমাদের এখানে যেখানে ক্যারেক্টার আছে, যেখানে লেখা আছে, ওগুলো কিন্তু টেক্সট আছে, যে ওগুলো কিন্তু কাউন্ট করা হবে না। সো সেই হিসাবে আমরা এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোট টোটাল সেল আছে 226টি। ওকে, এবার আমরা একটু কাউন্ট এ দেখি, যেমন কাউন্ট এ। হ্যাঁ, কাউন্ট এ লিখে আমরা যদি একটা ব্র্যাকেট দিই, দেন আমরা এখান থেকে ভ্যালু 1 মানে আমাদের পুরো ডাটা শিটটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এবার যদি আমরা প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশি আসছে। কেন বেশি আসছে, কারণ আমি বলেছিলাম যে কাউন্ট এ দ্বারা আমাদের ডকুমেন্টের যতগুলো সেলে নাম্বার আছে অথবা কি আছে, ক্যারেক্টার আছে, অর্থাৎ নাম্বার, টেক্সট যেটাই থাকুক সবগুলোই এখান থেকে কাউন্ট করবো। অর্থাৎ আমাদের এখন টোটাল সেল আছে 291টি, এবং আমাদের যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে এগুলো কিন্তু কাউন্ট করছে না। এগুলো কাউন্ট করতে হলে আমাদেরকে কাউন্ট ব্ল্যাঙ্কটা ইউজ করতে হবে। তো কাউন্ট ব্ল্যাঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অপশন বা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যেমন আমরা এখানে কাউন্ট ব্ল্যাঙ্কটা সিলেক্ট করে দিই, কাউন্ট ব্ল্যাঙ্ক। সো কাউন্ট ব্ল্যাঙ্কের সাহায্যে কিন্তু আমরা আমাদের টোটাল যে ডাটা শিট আছে, ডাটা শিটের মধ্যে কয়টা সেল ফাঁকা আছে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে এটা ছোট একটা ডাটা শিট, আপনাদের কাছে তো অনেক বড় বড় ডাটা শিট আসবে, যেমন হাজার হাজার ডাটাওয়ালা একটা শিট আসতে পারে। সেখানে আপনি কয়টা ব্ল্যাঙ্ক সেল আছে আপনি কীভাবে বের করবেন। সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্ক এই অপশনটা দিয়ে বা এই ফর্মুলাটা দিয়ে আপনি বের করতে পারেন। সো কাউন্ট ব্ল্যাঙ্ক লিখে আমরা এখান থেকে আমাদের টোটাল ডাটা শিটটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে দেন আমরা এখান থেকে কি করব, এটাকে এন্টার প্রেস করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 9টা ব্ল্যাঙ্ক সেল আছে, ঠিক আছে। আমরা এখানে একটু গুণেও দেখতে পারি, যেমন 1 2 3 4 5 6, এখানে আর নেই, তারপর আছে 7 8 9। ওকে, সো 9টা ব্ল্যাঙ্ক সেল আছে। সো আমাদের এখানে 9টা ব্ল্যাঙ্ক সেল শো করছে।
আচ্ছা, এবার একটু কাউন্ট ইফের দিকে যাই। কাউন্ট ইফ মানে হচ্ছে ধরেন আপনাকে আপনি কোনো জব করেন, সেখানে আপনাকে আপনার বস বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 50 এই লেখাটার উপরে যতগুলো সংখ্যা আছে, বা 50 লেখাটার উপরে সংখ্যা কতগুলো ঘরে আছে, কতগুলো ঘরে 50-এর উপরে সংখ্যা আছে, যেমন এখানে 55 দেখতে পাচ্ছি, ঠিক আছে 55, বা এখানে আরও অনেক বড় বড় সংখ্যা আছে, 50-এর বেশি যতগুলো ঘর আছে, অর্থাৎ 50-এর বেশি যতগুলো ঘর আছে, এই সবগুলো ঘর মিলে কয়টা ঘর হয় এটা আপনি একটু কি করেন, একটু বের করে দেন। সো আমরা এখানে এটাকে কীভাবে বের করবো, এখানে বের করতে হলে আমরা ইকুয়াল দিব, দেন কাউন্ট ইফ। ওকে, ওকে কাউন্ট ইফ। তারপরে এখান থেকে আমরা কি করব, একটা ব্র্যাকেট দিয়ে দেব। তারপর আমাদের বলতেছে এখানে রেঞ্জ, রেঞ্জ আমরা এখান থেকে আমাদের পুরো ডাটাবেসটা সিলেক্ট করে দিব। ডাটাবেসটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা কমা দিয়ে দেব। তারপর বলতেছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে আমরা এখান থেকে কত বা কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা এখান থেকে কাউন্ট করব। তো আমাদের এখানে আমরা এখানে একটা ক্রাইটেরিয়া দিই। ক্রাইটেরিয়াটা যেমন আমরা দিলাম যে 50 অথবা 50-এর উপরের সংখ্যা কতগুলো ঘরের মধ্যে আছে, বা কতগুলো সেলের মধ্যে 50 অথবা 50-এর উপরের সংখ্যা আছে, সেই উপর ভিত্তি করে আমরা এখান থেকে কাউন্ট করব। সেটার জন্য কি করব, আমরা এখান থেকে কমা তো দিয়ে দিলাম, তারপর একটা ইনভার্টেড কমা দেবো। ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখে দেব বড় অথবা সমান, ঠিক আছে, অথবা বেশি অথবা সমান কত আছে 50, 50-এর বেশি অথবা সমান কতগুলো ঘরে আছে, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করব। তো একটা ইনভার্টেড কমার ভিতরে আমাদের এটা রাখতে হবে, যেহেতু আমরা এখানে একটা ক্রাইটেরিয়া উল্লেখ করছি। সো ক্রাইটেরিয়া উল্লেখ করতে হলে আমাদেরকে এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট 85টা ঘরের ভিতরে, অর্থাৎ 85টি সেলের ভিতরে কি আছে, 50-এর অথবা 50-এর বেশিওয়ালা সংখ্যা আছে। তো এই ছিল কাউন্ট ইফের কাজ, অর্থাৎ কাউন্ট ইফের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কি করতে পারবো, কাউন্ট করতে পারবো। ওকে, তো কাউন্টের কাজ কি ছিল, কাউন্টের কাজ হচ্ছে পুরো ডকুমেন্ট থেকে বা পুরো ডাটা শিট থেকে যে ঘরগুলোতে নাম্বার আছে ওই ঘরগুলো বা ওই সেলগুলো গণনা করা। কাউন্ট এ মানে হচ্ছে পুরো ডাটা শিট থেকে টেক্সট অথবা নাম্বার যেটাই হোক, যে সেলে যেটাই থাকুক না কেন ওই সেলটা সহই গণনা করা। ওকে, এবং কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে কি বলে এটাকে, শিট থেকে বা একটা ডাটা শিট থেকে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে, ব্ল্যাঙ্ক জায়গাগুলো, ওই জায়গা ওই সেলগুলো খুঁজে বের করা। এবং কাউন্ট ইফ মানে হচ্ছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে কাউন্ট করা। অলরাইট, তো এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের লাস্ট পার্টের লাস্ট ক্লাসটা। সো আশা করছি আমাদের পুরো এক্সেল টিউটোরিয়ালটি আপনার কাছে হেল্পফুল ছিল এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। ওকে, সো লাস্ট ক্লাস হিসেবে আমরা আমাদের এখানে কিছু কাস্টমাইজেশনের কাজ দেখাইতে পারি। যেমন আমাদের এখানে এগুলোকে একটু কাস্টমাইজ করতে পারি। যেমন সেল মার্চ করা শিখতে পারি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কাউন্ট অল এই লেখাটা একটা বড় একটা সেলের ভিতরে। সো এটা আমরা কিভাবে করলাম, যেমন ধরুন আমরা এখান থেকে এই কয়টা সেল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই সবগুলো সেলকে একটা সেলে পরিণত করলে আমরা কি করব, এখান থেকে হোম মেনু থেকে আমরা এখান থেকে এই মার্জ এন্ড সেন্টার এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো এতগুলো সেল একসাথে হয়ে একটা সেল হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে ধরেন আমরা আমাদের এই লেখাটাকে একটু বোল্ড করতে চাই। বোল্ড করতে আমরা কন্ট্রোল বি দিতে পারি, বা এখান থেকে বোল্ড অপশনে ক্লিক করতে পারি। তারপর এখান থেকে ইতালিক কন্ট্রোল আই দিতে পারি, বা আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করতে পারি। আন্ডারলাইন দিতে পারি, ডাবল আন্ডারলাইন দিতে পারি। ওকে, তারপর এখান থেকে আমরা বর্ডার সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার, ঠিক আছে। যেখান থেকে সরি, এটাকে ধরেন আমরা এখানে বর্ডার দিয়ে দিলাম। এখান থেকে আমরা অল বর্ডার সিলেক্ট করে দিলে এখানে বর্ডার সেট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমাদের লেখার অ্যালাইনমেন্টও ঠিক করতে পারি। যেমন আমরা এই লেখাগুলোকে মাঝখানে রাখতে চাই, ঠিক আছে, আমরা এখান থেকে লেখা অ্যালাইন করে নিতে পারি। ওকে, তারপরে এখান থেকে আমরা লেখা সাইডে নিতে পারি, যে কোনো সাইডে নিতে পারি, উপর নিচ করতে পারি, মাঝখানে করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট। তারপরে আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই। যেমন ধরেন আমরা এখান থেকে লেখা বড় ছোট করতে পারি, ঠিক আছে। এটা সিলেক্ট করে দিলাম, আমাদের লেখাগুলো এখান থেকে বড় ছোট করতে পারি, ঠিক আছে। এইভাবে বড় করতে পারি, ছোটও করতে পারি। তারপরে এখানে ফন্ট সাইজও ছোট করতে পারি, পরে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারি, ফন্টও চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম। অর্থাৎ আপনি এখান থেকে ওয়ার্ডের যে কাজগুলো করেছেন ওগুলোও করতে পারবেন। আচ্ছা, তারপরে এখান থেকে ধরুন আমরা এই সেলটার পরে একটা সেল এখান থেকে অ্যাড করতে চাই। তারপর আমরা এখান থেকে ইনসার্টে দেবো। ইনসার্ট থেকে ইনসার্ট সেলও দিতে পারি, ইনসার্ট শিটও দিতে পারি, বা ইনসার্ট শিটের ইয়া করতে পারি, ইনসার্ট করতে পারি, বা কলাম ইনসার্ট করতে পারি। সো আমরা এখান থেকে যদি ইনসার্ট কলাম দিই তাহলে এখানে একটা কলাম চলে আসবে। তারপর আমরা যদি এখান থেকে একটা সিলেক্ট করি, যেমন এখান থেকে ইনসার্ট দিই, তাহলে একটা নতুন এখানে চলে আসবে।
আমরা এখান থেকে কন্ট্রোল Z দিয়ে দিই, এটা ক্লোজ করে দিই। তারপর আমরা এখান থেকে আছে এখানে আরো কন্ডিশনাল ফরম্যাটিং আছে, ফরম্যাটেড টেবল আছে, ঠিক আছে। এগুলো এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যেমন টেবিলটাও আমরা এখান থেকে করতে পারি। এটা পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে টেবল অপশন থেকে ক্লিক করে দেন আমরা এখান থেকে আমাদের মন মতো যে কোনো টেবিল এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা থেকে এই টেবিলটা সিলেক্ট করতে পারি, করে এখান থেকে ওকেতে প্রেস করে দিলে আমাদের পুরো ডাটাটা পুরো শিটটা একটা টেবিলের মতো হয়ে যাবে। এটা একটা সৌন্দর্য। তারপরে আপনি চাইলে এখান থেকে যে কোনো কী করতে পারেন, যে কোনো টেবিলে দিতে পারেন, ঠিক আছে। সো ধরেন আমি এখান থেকে এই টেবিলটা দিয়ে রাখলাম, ওকে এটা থাকুক। ওকে, তারপর আমরা এখান থেকে একটু কন্ডিশনাল ফরম্যাটিং এইটা দেখি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজের মধ্যে এই কাজ একটা কাজ এখান থেকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস। এই কাজটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। সো এটা যদি দেখে না থাকেন তাহলে আপনারা লাস্ট ভিডিওটি দেখেও নিতে পারেন। ওকে, তারপর আমরা এখানে একটা কাজ দেবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ। যেমন আমরা এখানে মাঝে মাঝে কিছু কিছু সেল থাকবে, আমাদের এখানে মাঝে মাঝে লেখার পরে যে আমাদের পার্সেন্টেজ শো করবে না। তখন পার্সেন্টেজ যখন শো না করে তখন আমরা এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে পার্সেন্টেজ শো করে নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমরা কাজ করবো, কাজের মধ্যে আমরা দেখতে পারবো যে সবসময় এখানে পার্সেন্টেজ থাকে না। যখন এখানে পার্সেন্টেজের এই সেলটা এখানে উল্লেখ করা না থাকে তখন এখানে কিন্তু পার্সেন্টেজ থাকে না। এটা এখানে কিন্তু জাস্ট একটা কী বলে, এটাকে জেনারেল হয়ে থাকে এই সেলটা। যেমন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, অর্থাৎ এখানে আপনি যা লিখবেন তাই এখানে উঠবে, বাট পার্সেন্টেজটা থাকবে না। এটার জন্য আপনাকে কাস্টমাইজ করে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তারপর ডলার সাইন অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে ডেট, লং ডেট, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হ্যাঁ, তারপরে সায়েন্টিফিক টেক্সট, সব কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর আমরা আরেকটা জিনিস দেখি। যেমন ধরেন আমরা একটু নিচে যাই, যেমন ধরেন এখানে আমরা আমাদের একটা নাম্বার লিখলাম, যেমন 0135 একটা নাম্বার লিখে নিলাম। নাম্বার লেখার পর আমরা একটু যদি এন্টার প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু জিরো লেখাটা এখান থেকে উঠে গেছে, জিরো নাম্বারটা উঠে গেছে। এখন আপনি যখন কোনো সেলের মধ্যে কারো নাম্বার লিখতে যাবেন, কোনো কাস্টমারের নাম্বার লিখতে যাবেন, তখন যদি এরকম হয়েছে তখন আপনি কি করবেন? তখন আপনাকে সিম্পলি আগের মতো এখানে সেলটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমরা এই অ্যারোটাতে ক্লিক করলে এখানে একটা অপশন থাকবে, এখানে লাস্টে টেক্সট, ঠিক আছে। এই টেক্সটে ক্লিক করে আমরা যদি এবার এখানে ডাবল ক্লিক করে একটা জিরো দিয়ে এন্টার প্রেস করে দিই, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেখাটা চলে এসেছে। ওকে, সো এইভাবে আপনি এখানে যদি নাম্বার মিস হয়ে যায় বা নাম্বার এখান থেকে জিরো, এখানে কিন্তু সবসময় কিন্তু জিরো লেখাটা চলে যাবে যদি আপনার এটা জেনারেল থাকে। যেমন এখান থেকে যদি এটা জেনারেল করে দিই, জেনারেল করে দিলে কিন্তু এটা চলে যাবে। ওকে, এটা যাচ্ছে না, বাট আপনি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমি আবার লিখি 0135 হামতাম লিখে দিলাম, দেন এন্টার প্রেস করে দিয়ে আমাদের এটা আবার চলে যাবে। তো আমি এটাকে কীভাবে আনবো? টেক্সট করব, টেক্সট করে দেন আমরা এখান থেকে কী করবো, একটা জিরো বসিয়ে এন্টার করে দিলে আমাদের এখানে এটা টেক্সট হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনি নাম্বার অ্যাড করতে পারবেন আপনার ইয়ার ভিতরে, শিটের ভিতরে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এখান থেকে ফন্টের কী বলে একটা বক্সের ভিতরে কালার দিতে পারবো। যেমন আমরা ধরেন এই বক্সটাকে কালারফুল করতে চাই, আমরা এখান থেকে এই শেডিংয়ে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে আমাদের এটার সাথে ম্যাচ রেখে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এইভাবে আপনি এখানে কালার করে নিতে পারবেন। তারপর এখান থেকে ইনসার্ট মেনু থেকে আপনি এখান থেকে শেপ ইনসার্ট করতে পারবেন, আইকন, পিকচার, অর্থাৎ এখান থেকে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। ওয়ার্ডে যে সমস্ত কাজ করেছিলেন, যেমন সিম্বল অ্যাড করতে পারবেন, ইকুয়েশন অ্যাড করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ডের সকল কাজই আপনি এখানে করতে পারবেন। বাট এখানে অনেক ধরনের কাজ আছে, এগুলো আমরা আমাদের এই মাইক্রোসফট এক্সেলের এই বেসিক টিউটোরিয়ালের মধ্যে দেখাতে পারছি না। বাট আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের উপর একটা অ্যাডভান্স এক্সেলের একটা কোর্স রাখবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী যে মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স এক্সেলের যেই টিউটোরিয়াল ভিডিওটা আসবে সেটা আপনারা দেখতে পারেন। ওকে, তো এই তো ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের ফুল ভিডিও, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের বেসিক এক্সেলের টিউটোরিয়াল ভিডিওটা। সো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে আমাদের পরবর্তী যেই ভিডিওগুলো আসবে, অর্থাৎ পরবর্তী যে অ্যাডভান্স এক্সেলের যেই টিউটোরিয়ালগুলো আসবে বা মাইক্রোসফট অ্যাক্সেস, তারপরে পাওয়ার পয়েন্টের উপর যেই ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।